সহজপুর গ্রাম এক অত্যন্ত সুন্দর বৈচিত্র্যপূর্ণ একটি ছোটখাটো পাহাড়ি গ্রাম। সহজপুরের একেবারে উত্তর সীমান্ত ঘেঁষে রয়েছে বিশাল এক ছোট বড় পাহাড়ের সারি। পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত এই গ্রাম ঈশ্বর যেন তার নিপুণ হাতে তুলির টানে সৃষ্টি করেছেন অভাবনীয় সৌন্দর্যে পরিপূর্ণ এই গ্রামটিকে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবসময় প্রকৃতি এখানে এতটাই মনোরম যে তা ভাষায় বলে বোঝানো বড়ই কঠিন। পাহাড়ের কোল ঘেঁষে দিনের প্রথম আলো সূর্যদেব সকলের মাঝে ছড়িয়ে দিয়ে উঠে আবার কখন যেন ডুবে যান পাহাড়ের ঠিক মধ্যিখানে। সহজপুর গ্রামের মানুষগুলো গ্রামের নামের মতোই সহজ সরল সাধাসিধে প্রকৃতির। তাদের মধ্যে হিংসা আক্রোশ দেখা যায় না খুব একটা। এভাবেই সহজপুরের জনগণ বেশ সুখে শান্তিতে বসবাস করে সেথায়। সময়টা গধূলিবেলা বলা চলে। সূর্যদেব পুরোপুরি ডুবে না গেলেও একটা অন্ধকারের মায়াবী চাদর যেন নেমে আসছে পাহাড়ি তল্লাটের এই বনভূমি জুড়ে। আকাশের একেবারে শেষ সীমান্ত গোধূলির লালচে রঙে পরিপূর্ণ এখন। পাহাড়ের এই বনভূমির বিশাল বিশাল গগনচুম্বী মহিরুহের দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরীর ন্যায়। পাখিরা ফিরে যাচ্ছে যে যার বাসায়, আর খানিক মুহূর্ত বাদেই চারপাশ কালো করে তমসাচ্ছন্ন এক অন্ধকার গ্রাস করবে সমগ্র বনভূমিকে। আচমকা পাহাড়ি বনভূমির বুকে একটা নূপুরের রুনুঝুনু শব্দ শোনা গেল। এক রমণী সরু এবড়ো খেবড়ো রাস্তা ধরে এগিয়ে আসছে সামনের দিকে। তার হাতে রয়েছে একখানি ফুল তোলার সাজি, বেশ কিছু ফুলও আছে তাতে। রমণীটি হাসতে হাসতে এগিয়ে আসে সামনের দিকে। বেশ কয়েকটা প্রজাপতি তার আগে আগে উড়তে উড়তে এগিয়ে আসছে। মেয়েটি সেগুলোর প্রতি এতটাই মুগ্ধ হয়ে পড়েছে যে সে বুঝতেই পারে না যে ও পাহাড়ি জঙ্গলের একেবারে গভীরে এসে পৌঁছে গিয়েছে। এক জন্তুর ভয়ার্ত চিৎকারে সেই ঘোর কাটে মেয়েটির। মেয়েটির মাথা থেকে ঘোমটার আস্তরণ ঘষে যেতেই দেখা যায় তার মাথা ভরা সিঁদুর, হাতে শাখা পলা, অর্থাৎ সে একজন সদবা রমণী। তার কপালে এবার ভ্রুকুটি পড়ে। সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এর পূর্বে কোনোদিন জঙ্গলের এমন গভীরে সে এর আগে আসেনি। এই তল্লাটের মানুষ খুব একটা প্রবেশ করে না এই জঙ্গলে। সে বাড়ি ফেরার সিদ্ধান্তে পেছন ফিরতেই যাবে, আচমকা এমন সময় কি যেন একটা নজরে পড়ে তার। সে আরও একটু এগিয়ে যায় সেদিকে। প্রজাপতিগুলোর সঙ্গে খেলা করতে করতে এই যে দেখি জঙ্গলের একেবারে গহীনে প্রবেশ করে ফেলেছি। হায় ঈশ্বর, এইবার কি হবে? এইখান থেকে বেরোনোর পথ খুঁজে পাবো তো আমি? না না, যেভাবেই হোক সন্ধে নামার আগে আমাকে বাড়ি পৌঁছে যেতেই হবে, না হলে শাশুড়ি মা খুব রাগারাগি করবেন। কিন্তু ওটা কি? কেমন যেন একটা ভাঙা ছোটখাটো অট্টালিকার মতো মনে হচ্ছে। জঙ্গলের এই মধ্যভাগে এরকম পরিত্যক্ত অট্টালিকা এলো কোথা থেকে? যাই যাই, একটু ওই দিকটা গিয়েই দেখি তো কি রয়েছে ওই অট্টালিকার ভেতরে। সেই নারী এবার নিজের অদমনীয় কৌতূহল দমন করতে না পেরে অতি দ্রুততার সাথে হনহনিয়ে এগিয়ে যায় জঙ্গলের গভীরে থাকা পরিত্যক্ত সেই ছোট্ট অট্টালিকাটির পানে। সেথায় এগিয়ে গিয়ে সে দেখে ঘরটি সম্পূর্ণরূপে মাকড়সার ঝুলে আবদ্ধ। একটা গাছের ডাল পাশ থেকে ভেঙে নিয়ে অল্প কিছুটা পরিষ্কার করে নেয় সে। মেয়েটি তারপর হেঁট হয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। একটা অদ্ভুত বাজে বিশ্রী বোটকা গন্ধ তার নাক মুখ যেন জড়িয়ে ধরে সহসা। অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যে প্রথমে মেয়েটা কিছুই লক্ষ্য করে উঠতে পারে না। তারপর অন্ধকারে চোখ কিছুটা সয়ে এলে সে দেখে ছোট্ট কক্ষটির ঠিক মধ্যিখানে একটা উঁচু মতন বেদি, আর সেই বেদির উপর রাখা আছে একটি পাষাণ মূর্তি। মিশমিশে কালো কোষ্ঠী পাথরের উপর খোদাই করা হয়েছে খুব সম্ভবত এক নারী মূর্তি। তবে
এই পাথরের মধ্যে থাকা দেবী মূর্তিটি আসলে কার তা বুঝে উঠতে পারে না মেয়েটি। মেয়েটির গা কেমন যেন ছমছম করে। তার মনের মধ্যে যেন এক অমঙ্গলের তীব্র ঝঞ্ঝার সৃষ্টি হয়। মেয়েটি এবার সিদ্ধান্ত নেয় এই দেবীকে পূজা করার। বেদি থেকে সেই পাথরের মূর্তিকে নামিয়ে সে নিজের কোলের মধ্যে রেখে তা জড়িয়ে ধরে তার সঙ্গে থাকা সাজি থেকে সে এবার তুলে নেয় কয়েকটা ফুল। তারপর সেগুলো সে উপযুক্ত নির্দিষ্ট মন্ত্র ব্যতীত সমর্পণ করে সেই পাষাণ মূর্তির পদতলে। কক্ষের মধ্যে অন্ধকারের পরিমাণ যেন আরও বেশ কিছুটা বেড়ে যায় এক ধাক্কায়। জমাট বাঁধা অন্ধকারে এবার মেয়েটার শ্বাস বন্ধ হয়ে আসে। বাইরে এমন অসময়ে অস্বাভাবিকভাবে একসাথে চিৎকার করে ওঠে অজস্র অগণিত কাক। তাদের কাক আর রবে ভরে ওঠে চতুর্দিক। মেয়েটার বুকটা যেন ধরাস করে ওঠে। সে এবার ধীরে ধীরে বেরিয়ে আসে সেই পরিত্যক্ত ভাঙা বাড়ির অভ্যন্তর থেকে। তারপর ফেরার রাস্তা ধরে মেয়েটি। আরেকবারের জন্যও পেছন ফিরে তাকায় না সে। যদি একটিবার তাকাতো তাহলে হয়তো দেখতে পেত যে তার ঠিক বেরিয়ে আসার পরই পরিত্যক্ত বাড়িটার জমাট বাঁধা অন্ধকার থেকে দুটো ক্রোধিত গনগনে চোখ শটান তাকিয়ে আছে সোজাসুজি তারই দিকে। বসুমতী, আজ যে কার্য তুমি করেছ তার জন্য আমি অত্যন্ত ক্রোধিত হয়েছি। এমন ধারা কাজ করাটা মোটেও উচিত হয়নি তোমার। তুমি 7-5 না ভেবে উপযুক্ত পূজা পদ্ধতি মন্ত্র কিচ্ছু না জেনে আমাকে স্পর্শ করেছ। আমি মোটেও কোনো শান্ত দেবী নই। আমি এমনিতেই যথেষ্ট উগ্রচণ্ডা, আর তার উপরে তুমি আজ যেই কাজ করেছো তার শাস্তি তোমাকে এবং তোমার পরিবারের সকল মানুষকে পেতে হবে। বসুমতী, আমি তোমাকে এবং তোমার শ্বশুর বাড়ির সকলকে আজ এই মুহূর্ত হতে অভিশাপ দিচ্ছি। এই বাড়ির সকল পুরুষ সদস্য এক এক করে মারা যাবে। তোমাদের কপালে অকাল বৈধব্য যোগ নেমে আসবে। স্বামীকে খেয়ে মাথার সিঁদুর হাতের শাখা পলা খুইয়ে অসময়ে বিধবা হবে তোমরা। এক এক করে সকলে বিধবা হবে। এই বাড়ির ভেতরে আর কোনো উপযুক্ত যুবক পুরুষ থাকবে না। আচমকা ঘুমটা ভেঙে যেতেই ধর্মর করে উঠে বসল বসুমতী। এ কি ভয়ানক দুঃস্বপ্ন সে দেখল আজ। কপালে সদ্য জন্ম নেওয়া ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু কম্পমান হাতে মুছে ফেলে কনুইয়ে ভর দিয়ে বিছানার মধ্যে আধ শোয়া অবস্থায় উঠে বসে সে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। হৃৎস্পন্দনের মাত্রা অত্যাধিক বেশি। কোনো রকমে পাশ থেকে পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে কাঁসার গ্লাসটা টেনে নিয়ে বেশ কিছুটা জল খায় সে। দুঃস্বপ্নে দেখা সেই বৃদ্ধা যে তাকে এবং তাদের সেন পরিবারকে অভিসম্পাত করল, তার মুখটা মনে পড়ে যেতেই রীতিমতো অসীম ভয়ে কাঁদতে শুরু করে সে। বসুমতীর এমন রাত বিরেতে কান্নাকাটির আওয়াজ পেয়ে তার পাশে শুয়ে থাকা স্বামী অর্থাৎ সেই পরিবারের ছোট ছেলে বিশ্বজিতের ঘুমটা ভেঙে যায়। সে তড়িঘড়ি উঠে বসে, দেখে তার স্ত্রী এমন গভীর রাতে আকুলি বিকুলি করে কাঁদছে। বিষয়টা আসলে কি ঘটল তার কিছুই বিন্দুমাত্র বুঝে উঠতে পারে না বিশ্বজিৎ। হতবাক হয়ে খানিক মুহূর্ত সে চেয়ে থাকে অর্ধাঙ্গিনীর মুখ পানে। তারপর কৌতূহলবশত জিজ্ঞাসা করে, এই বসুমতী, বসুমতী, কি হলো তোমার? এরকম ভাবে কান্নাকাটি করছো কেন? নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ। একটু একটু শান্ত হও, শান্ত হও তুমি। বিশ্বজিতের কথায় বসুমতী এবার কোনো রকমে একটা শুকনো ঢোক গিলে উত্তর দিল, না গো না, দুঃস্বপ্ন না, দুঃস্বপ্ন না। বাস্তবের এক প্রতিচ্ছবি দেখলাম আমি ঘুমন্ত অবস্থায়। বসুমতীকে দেখে ভারী অস্বাভাবিক লাগে বিশ্বজিতের। কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে মেয়েটা। এসব কি আবোল তাবোল বকছো তুমি? দুঃস্বপ্ন নয়, বাস্তবের প্রতিচ্ছবি। এইসব আবার কেমন ধারা কথাবার্তা? আবুল তাবুল না, যা বলছি তা একেবারে সত্যি কথা। আমি জানতে পেরেছি তোমার আয়ু আর মাত্র কটা দিন। আগামী 1 সপ্তাহের মধ্যেই তুমি মারা যাবে গো। আমার কপালে বৈধব্য যোগ নেমে আসবে।
আরে ধূত, এই ব্যাপার। আমি ভাবলাম কি না কি হয়েছে হয়তো। তুমি পারো বটে বসুমতী, নেহাত এক তুচ্ছ স্বপ্নকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? হাসতে হাসতে কথাগুলো বলল বিশ্বজিৎ। বসুমতী কিন্তু বিশ্বজিতের কথায় তার মধ্যে আর কোনোরূপ প্রতিক্রিয়া দেখা দেয় না। কেমন যেন থম মেরে বসে থাকে সে। রাতের অন্ধকার আরও ঘন হয়ে আসে। ঘরের মধ্যে জ্বলতে থাকা ছোট্ট মৃৎ প্রদীপটা তেলের অভাবে মিশে যায় হুশ করে। কিছুটা সাদা ধোঁয়া শূন্যে মিলিয়ে যেতেই আধারে ঢেকে যায় কক্ষের ভিতর। অন্ধকারের মধ্যে কেবলমাত্র চিকচিক করে ওঠে বসুমতীর দুই নয়ন। আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের বাড়িতে এসে তার কাছে একটি গল্প শোনানোর আবদার করতেই তারানাথ তান্ত্রিক মৃদু হেসে শুরু করলেন তার গল্প বলা। আমি একদিন সকালের বাইরের রোয়াকে বটবৃক্ষের শীতল ছায়ায় বসে আছি। অস্বাভাবিক অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাবার আশায় আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। আচমকাই আমার নজর গেল সামনের মেঠো রাস্তাটার দিকে। আমি দেখলাম একটা গরুর গাড়ি মন্থর গতিতে এগিয়ে আসছে আমার বাড়ির নিকটে। সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর যে একাধিক স্ত্রী জাতির অবস্থান ছিল তা আমি তাদের কথাবার্তার আওয়াজ শুনেই বিলক্ষণ বুঝতে পারলাম। আমার থেকে কিছুটা তফাতে গরুর গাড়িটা এসে থেমে গেল। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী এবার বলে বসল, তারপর ঠাকুরমশাই, কারা ছিল সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর? তারা আপনার বাড়ির দিকেই বা এগিয়ে আসছিল কি কারণে? গরুর গাড়িটা এসে থামল আমার একেবারে সম্মুখ ভাগে বটবৃক্ষের সন্নিকটে। আমি কৌতূহলী দৃষ্টিতে ইতস্তত বোধ ত্যাগ করে চেয়ে রইলাম সে পানে। গরুর গাড়ির ভিতর থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে এলো বেশ কয়েকজন রমণী। তবে কি বলবো কিশোরী, তাদের দেখে আমার অবস্থা রীতিমতো খারাপ হয়ে গেল। কেন ঠাকুরমশাই, কি এমন জিনিস দেখলেন সেই রমণীদের মধ্যে যার জন্য আপনি এমন ধারা কথা বললেন? দেখলাম সেই রমণীদের চোখে মুখের করুণ অবস্থা। সব মিলিয়ে প্রায় 5-6 জন মহিলা ছিলেন সেখানে। কিন্তু বিশ্বাস করো তোমরা, তাদের মানসিক ও শারীরিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। মাথার চুল উস্কো খুস্কো, চোখ যেন কোটরের ভিতরে ঢুকে গিয়েছে, চোখের তলায় গাঢ় কালির আস্তরণ, মুখমণ্ডল শুকনো মরা মাছের মতো ফ্যাকাশে বিবর্ণ। তাদের সেই মুখে আনন্দের কোনো লেশ মাত্র বহিঃপ্রকাশ নাই। যেন রাশি রাশি দুঃখ আর হতাশা গ্রাস করেছে তাদের অন্তর। আমার সামনাসামনি তাদের মধ্যে থেকে একজন বয়োজ্যেষ্ঠা নারী এগিয়ে এলেন। আমার মুখোমুখি দাঁড়িয়ে 2 হাত একত্রে জড়ো করে মাথার ঘোমটা টেনে তিনি বললেন, আগে নমস্কার বাবা, আমার নাম মেনকা। আমি সেই সহজপুরের সেনবাড়ি থেকে আসছি। সেনবাড়ির বড় কর্তার বউ আমি। সকলে আমায় বড় গিন্নিমা বলেই ডাকে। আচ্ছা, লোক মুখে জিজ্ঞাসাবাদ করে করে জানতে পারলাম যে এটাই নাকি সেই স্বনামধন্য তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি। তা তিনি কি এখন বাড়িতে আছেন? গৃহের অভ্যন্তরে ঢুকলে তাকে কি পাওয়া যাবে? সেটা যদি আপনি আমাদের একটু যাচাই করে বলতেন তাহলে খুবই ভালো হতো। মেনকা দেবীর এই প্রশ্ন শুনে আমার একটু রসিকতা করতে ইচ্ছা করলেও তা আমি করলাম না, কারণ সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রসিকতা করা আবার মোটেও উচিত হতো না। তাই আমি এবার প্রতি নমস্কারের ভঙ্গিতে 2 হাত জোড় করে বললাম, আগে নমস্কার মেনকা দেবী, আপনারা একেবারে সঠিক স্থানেই এসে উপস্থিত হয়েছেন। ওটিই হলো তারানাথ তান্ত্রিকের গৃহ, তবে তিনি এখন গৃহে নেই। আমার কথা মুখ থেকে সম্পূর্ণ খসবার বহু আগেই তাদের মধ্যে থাকা অন্য একজন যুবতী বিবাহিত নারী এক প্রকার প্রায় চিৎকার করে বলে উঠল, সে কি? এবার তাহলে কি হবে গো মা?
এত দূর এসেও শেষমেশ কি তাহলে খালি হাতে ফিরে যেতে হবে নাকি? হায় ঈশ্বর, হে কি নির্মম নিষ্ঠুর খেলা শুরু করেছো! প্রভু, প্রভু, আমাদের সাথে তুমি এ কার কালান্ত কুনজর অভিশাপ হয়ে নেমে এলো আমাদের বাড়ির উপর? তবে কি এইবার তাহলে ওনার পালা? সেই মহিলাটির এরূপ কথায় মেনকা দেবী এবার ভীষণ রকমের চটে গেলেন। তিনি বেশ উচ্চ কণ্ঠে তাকে ধমক দিয়ে বললেন, আহ, কমলা বউ, বলি তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি বলো তো? হ্যাঁ, নিজের স্বামীর মৃত্যু সংবাদ কিভাবে এত সহজে অনায়াসে এলো তোমার ঠোঁটের ডগায়? আমায় আমায় ক্ষমা করুন মা, কিন্তু যা সত্যি ঘটেছে, চোখের সামনে যা সব কাণ্ড দেখেছি, আমি কেবলমাত্র তাই বললাম। আপনি একটিবার ভেবে দেখুন, তিনি যেমন আপনার ছেলে, ঠিক তেমনভাবে আমার স্বামীও তো বটে। সুতরাং তার কিছু অঘটন ঘটলে আপনার যেমন চরম ক্ষতি হবে, ঠিক তেমনভাবে আমিও যে সর্বশান্ত নিঃস্ব হয়ে পড়বো একেবারে। ওমা, ওমা মা, আমার আমার বুকটা না হঠাৎ করে কেমন কাঁপতে শুরু করেছে। আমার আমার মন বলছে আর মোটে বেশি দেরি নেই, আমার কপালেও অকাল বৈধব্য যোগ নেমে আসতে চলেছে। খুব শীঘ্রই নেমে আসতে চলেছে, আর মাত্র কিছুদিনের মধ্যেই। তবে কি এবার আমিও তাকে হারিয়ে ফেলবো চিরতরের জন্য? কমলা বউয়ের এসব কথাবার্তা শুনে নিজের দুই কান চাপা দিলেন মেনকা দেবী। দু চোখ বন্ধ করে তিনি এবার বললেন, আহ, থামো বৌমা, থামো, দয়া করে আর কিচ্ছুটি বলো না। এবার আমাকে একটু কথা বলতে দাও। কমলা বউ এবং মেনকা দেবীর কথাবার্তা শুনে আমি বুঝলাম যে তাদের সম্পর্ক হলো শাশুড়ি বৌমার, অর্থাৎ মেনকা দেবীর পুত্রবধূ হলো এই কমলা বউ। আমি এবার তাদের বাগবিতণ্ডা থামানোর জন্য বলে উঠলাম, থামুন দেখি আপনারা। আমার কথার সবটা না শুনে আমাকে শেষ পর্যন্ত বলার সুযোগটুকু না দিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে দিলেন। আমি বলতে চেয়েছিলাম যে এটাই হলো তারানাথ তান্ত্রিকের গৃহ, তবে তিনি এখন বাড়ির মধ্যে নাই, কারণ তারানাথ চক্রবর্তী বর্তমান সময়ে এই বটবৃক্ষের তলায় আপনাদের সম্মুখভাগে উপস্থিত। আমার এই কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়লেন মেনকা দেবী, কমলা বউ সহ উপস্থিত সকলে। থেমে থেমে কাটা কাটা ভাবে মেনকা দেবী এবার বললেন, সে কি কথা? তার মানে আপনি আপনি তারানাথ চক্রবর্তী? হায় হায়, দেখুন দেখি কাণ্ড, আপনাকেই আমরা অন্য হয়ে খুঁজে চলেছি, আর আপনি কি না আমাদের চোখের সামনে উপস্থিত। আমাদের অপরাধ ক্ষমা করুন ঠাকুর মশাই, আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি সেই স্বনামধন্য তারানাথ তান্ত্রিক মহাশয়। মেনকা দেবী, এভাবে আমাকে দয়া করে বারবার স্বনামধন্য করবেন না। এতটা প্রশংসা পাওয়ার যোগ্যতা হয়তো আমার নেই। আর অপরাধের কথা বলছেন, কি অপরাধ করেছেন আপনারা? এর পূর্বে আপনাদের সাথে আমার কোনোদিন একটিবারের জন্য মোলাকাত হয়নি, সুতরাং আপনারা আমাকে চিনবেন না সেটাই তো স্বাভাবিক। এই বিষয়ে তাই দয়া করে আর আত্মগ্লানিতে ভুগবেন না, বরং এটা বলুন যে কি সমস্যা হয়েছে আপনাদের পরিবারে, যার কারণে এইভাবে তড়িঘড়ি ছুটে আসতে হয়েছে এখানে। আমার পরিচয় জানতে পেরে তারা সকলে মিলে এবার আমাকে প্রণাম করার জন্য এগিয়ে এলে আমি তাদের বাধা দিয়ে বললাম, করছেন কি বলি, আমায় পাপের ভাগীদার করবেন নাকি? দয়া করে আমার পা স্পর্শ করবেন না। আপনারা হলেন মায়ের জাত, আপনাদের মধ্যে আমার থেকে বয়সে অনেকেই বড় আছেন। বড় হয়ে আমায় প্রণাম করলে আমি যে মহাপাতক হব মাগো। মেনকা দেবী, আর বৃথা সময় অপচয় করবেন না। আমাকে এবার সবটা খুলে বলুন যে আসলে ঠিক কী বিপদ ঘটেছে আপনাদের বংশে। আমার এই কথায় এবার মেনকা দেবীর মুখ জুড়ে যেন এক অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে এলো। বিষণ্ণ গলায় তিনি এবার বললেন, কি যে ঘটেছে তা আমরাও কেউ জানি না ঠাকুর মশাই, তবে কিছু একটা যে অঘটন ঘটেছে তা পরিষ্কার বুঝতে পারছি। এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় দিন 15 আগে।
আমাদের পরিবারে কারো ভয়ানক অভিশাপ লেগেছে তা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। অভিশাপ? কি রকম অভিশাপ? প্রায় 15-16 দিন আগে আমাদের বাড়ির এক সদস্য, আমার ছোট দেওরের পুত্র বিশ্বজিৎ, মারা যায় অস্বাভাবিকভাবে। আপনি বিশ্বাস করুন ঠাকুর মশাই, ছেলেটার শরীরে এতটুকু কোন রোগ জ্বালা ছিল না, পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছেলে ছিল একেবারে, কিন্তু তা সত্ত্বেও তার কপালে মৃত্যু নেমে এলো। কিন্তু সেটা অতটা আশ্চর্যজনক বিষয় নয়, কারণ কাকে যে কতটুকু আয়ু ঈশ্বর দিয়েছেন তা কেউ বলতে পারে না। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে তার স্ত্রী বসুমতী প্রায় 7 দিন আগে জেনে গিয়েছিল তার স্বামী বিশ্বজিতের মৃত্যু সংবাদ। স্বপ্নের মধ্যে তাকে নাকি কোনো এক বৃদ্ধা দর্শন দিয়ে বলেছিল সে কথা। সেই নাকি আমাদের পরিবারকে অভিশাপগ্রস্ত করেছে যে আমাদের পরিবারে আর কোনো উপযুক্ত যুবক পুরুষ থাকবে না। সহজপুরের সেন পরিবার ধীরে ধীরে পুরুষবিহীন হয়ে পড়বে। সেন পরিবারের সকল বউদের কপালে অকালে অসময় বৈধব্য যোগ ঘনিয়ে আসবে। প্রথম দিকটায় বসুমতীর এমন দ্বারা অযৌক্তি ভিত্তিহীন স্বপ্নে আমরা কেউ বিন্দুমাত্র গুরুত্ব দিইনি, কিন্তু পরে যত দিন যেতে লাগলো ততই বুঝতে পারলাম সেটা মোটেও কোনো সাধারণ তুচ্ছ স্বপ্ন ছিল না। বসুমতী যা দেখেছিল তাই বাস্তবে ফলতে শুরু করেছে। বসুমতীর পর আমাদের বাড়ির মেজ খোকার বউ ঠিক একইভাবে স্বপ্নের মাধ্যমে জানতে পারল তার স্বামীর মৃত্যুর কথা, আর ঠিক তারপরে 1 সপ্তাহের মধ্যে মেজ খোকা মারা গেল। এভাবেই চলতে থাকলে সত্যি আমাদের পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে চিরতরের জন্য। তাই কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে বহু কষ্টে আপনার ঠিকানাখানি জোগাড় করে ছুটে এসেছি আপনার কাছে। দয়া করে আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। এর বিহিত আপনাকেই করতে হবে, না হলে সহজপুরের সেন পরিবার ধ্বংস হয়ে যাবে। বসুমতীর স্বপ্নে দেখা সেই বৃদ্ধা আসলে কে ছিল, কী কারণে তিনি এমন দ্বারা চরম অভিশাপ দিলেন তা আপনাকে খুঁজে বার করতে হবে। একমাত্র তাহলেই এইসব রহস্যের জাল আপনি ভেদ করতে পারবেন। আর একবার এই রহস্য ভেদ হলেই আমার স্থির বিশ্বাস যে আবার আগের মতন সব ঠিকঠাক হয়ে যাবে। এসব আপনি কি বলছেন মেনকা দেবী? আগে হ্যাঁ ঠাকুর মশাই, শুনতে ভীষণ অবাক লাগলেও এমনটাই বাস্তবে ঘটেছে। আমি যা বলছি তা পুরোপুরি সজ্ঞানে বলছি, আর এই ঘটনার সাক্ষী কেবলমাত্র আমি একাই নই, আমার পরিবারের বাদবাকি সকলেই। আপনি আমার একার কথায় বিশ্বাস না করলে আমার সাথে আসা পরিবারের অন্যান্য মেয়ে বউদের জিজ্ঞেস করে দেখুন, তারা সকলে একই কথা বলবে, একই বিবরণ দেবে। মেনকা দেবীর এই কথা শুনে সত্যি কথা বলতে আমি ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়লাম। আমার মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন একসাথে ঝাঁক বেঁধে উঠল যেন। প্রথমত, সেন বাড়ির বউ বসুমতী স্বপ্নে যে বৃদ্ধাকে দেখেছে সে আসলে কে? দ্বিতীয়ত, ঠিক কী কারণে সেই বৃদ্ধা অভিশাপগ্রস্ত করলেন সমগ্র সেন পরিবারের পুরুষদের? আর তৃতীয়ত, এই সমস্যা থেকে বের হওয়ার উপায় বা কি? দেখুন মেনকা দেবী, আমি আপনার কথা শুনে এইটুকু বুঝতে পেরেছি যে আপনাদের পরিবার মস্ত বড় কোনো এক বিপদের মুখোমুখি হয়েছে। তবে সেই বিপদখানি চিহ্নিত করে উঠতে পারিনি আমি। আপনাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে হলে আমাকে আপনাদের সাথে সেন বাড়িতে যেতে হবে। একমাত্র তাহলেই সম্ভব এই সমস্যা থেকে আপনাদের উদ্ধার করা। এ তো অতি উত্তম প্রস্তাব ঠাকুর মশাই। সত্যি আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার অন্তত জানা নেই। আরে না, ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমি যা করছি, অর্থাৎ বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করার প্রচেষ্টা, সেটা আমার মূল কর্তব্য বা আমার মূল দায়িত্ব। আমি কেবলমাত্র সেই দায়িত্বটুকু পালন করছি, এই যা। আমি লক্ষ্য করলাম আমার এই কথায় কিছুটা স্বস্তি বোধ করলেন মেনকা দেবী সহ বাড়ির সকল রমণীগণ। তবে আমার আচমকা নজরে পড়ল মেনকা দেবীর পুত্রবধূ কমলার প্রতি। কি বলবো তোমাদের, আমি দেখলাম কমলার ঠিক মধ্য ললাট হঠাৎ করে কালো হতে শুরু করেছে। লণ্ঠনের কাচের গায়ে যেমন ভূষকালি পড়ে, ঠিক সেই রূপ যেন
কোনো এক অদৃশ্য কালো কালি এসে জমতে শুরু করেছে তার কপালে। অবশ্য মধ্য ললাটের সেই কালচে রূপ ধারণ আমি ভিন্ন আর অন্য কেউই যে দেখতে পাচ্ছে না, সেটা আমি বিলক্ষণ জানতাম। আমার বুকটা এবার ছ্যাঁত করে উঠল, মনের ভিতরটা উথালি পাথালি করে উঠল, কারণ আমি যা দেখছি তা মোটেও কোনো শুভ লক্ষণ নয়। তোমরা জানো মধ্য ললাটের ওই কালচে রূপ ধারণ আসলে কিসের ইঙ্গিত দেয়? আমি আর কিশোরী নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে বামে ঘাড় দুলিয়ে কাচুমাচু মুখ করে তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়ে রইলাম। কিশোরী বলল, না ঠাকুরমশাই, আমরা ঠিক বুঝতে পারছি না সেই লক্ষণ আসলে কিসের ছিল। কি ছিল সেই লক্ষণের অর্থ? আমি দেখলাম তারানাথ তান্ত্রিকের মুখমণ্ডল অদ্ভুত রকমের প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। তার মুখ জুড়ে যেন ঘনীভূত হয়েছে এক অপরিসীম ত্রাস। তিনি এবার বাইরের প্রকৃতির দিকে মুখ করে বললেন, মৃত্যু, মৃত্যু বুঝলে হে কিশোরী, অকাল মৃত্যু। কারণ মধ্য ললাট অমন করে সহসা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তি কিংবা সেই ব্যক্তির অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় কোনো কাছের মানুষের আয়ু ফুরিয়ে এসেছে। আমি এবার কমলা বউকে নিকটে ডেকে তার বাম হাতখানি মেলে ধরতে বলে হস্তরেখা বিচার করে বুঝলাম আমি যেটা সন্দেহ করেছি সেটাই সত্য হতে চলেছে। অর্থাৎ তার স্বামীর মৃত্যু ঘটতে চলেছে মাত্র কয়েকদিনের মধ্যেই। স্বামীকে হারিয়ে সে বিধবা হতে চলেছে। আমার মনটা বেশ খানিকটা খারাপ হয়ে পড়ল, তবে সত্য গোপন করা উচিত নয়, তাই আমি সবটা খোলসা করে বললাম সকলের সম্মুখে। খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়লেন মেনকা দেবী সহ কমলা। আমি তাদের সান্ত্বনা দিয়ে বললাম, আপনারা এখনই এতটা ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি আপনাদের যে আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের বাড়ির ছেলেকে প্রাণে বাঁচাতে, আর কোনো প্রাণ যাতে বেঘরে না চলে যায় তার ব্যবস্থা আমি করব। এবার দয়া করে আপনারা একটু শান্ত হন। ওরে বাবা, কি সব সাংঘাতিক ঘটনা! হ্যাঁ, সাংঘাতিক বলে সাংঘাতিক, সে এক অতীব ভয়ানক পরিস্থিতি। আমি এবার আমার সকল প্রয়োজনীয় জিনিসপত্র একটি ঝোলার মধ্যে গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। তাদের সাথে গরুর গাড়ি করে রওনা দিলাম সহজপুরের উদ্দেশ্যে। সহজপুরের সেন বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে আমার বেশ অনেকটা সময় লেগে গেল। অবশ্য সময় লাগারই কথা, কারণ আমার গৃহ থেকে সহজপুর নেহাত কিছু কম রাস্তা নয়। সহজপুরের সেন বাড়ির চৌকাঠে পা রাখতে না রাখতেই আমার মনের মধ্যে সেই পরিচিত বিপদ ঘণ্টাটা দুলে উঠল বার কয়েকের জন্য। আমি বুঝলাম এই বাড়ির মধ্যে আবার অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে আসতে চলেছে মাত্র কিছুদিনের মধ্যেই। কমলার স্বামী প্রাণতোষের প্রাণ যেভাবেই হোক রক্ষা করতে হবে আমায়। আর শুধু প্রাণতোষী নয়, এই পরিবারের সকল উপযুক্ত যুবক পুরুষেরা এক ভয়ানক অভিশাপগ্রস্ত হয়েছে। যেভাবেই হোক আমাকে তাদের সেই প্রাণঘাতী অভিশাপ থেকে মুক্তি দিতেই হবে। মেনকা দেবী তার পুত্র অর্থাৎ কমলার স্বামী প্রাণতোষের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। আহারে, ছেলেটা বড় সরল সাদাসিধে প্রকৃতির, এক কথায় খুবই ভালো একজন মানুষ। নিরীহ ছেলেটার মুখখানি দেখে আমার সত্যিই বড় মায়া হলো। সেন বাড়ির অন্দরে প্রবেশ করার সাথে সাথেই আমার কেন জানি না একটা অদ্ভুত অস্বস্তি শুরু হয়েছিল। বারে বারে আমার মনে হচ্ছিল এখানে এমন কিছু একটা অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে যা হয়তো মোটেও ঘটার কথা ছিল না। কিন্তু সেই পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে হয়তো আমার নজর এড়িয়ে যাচ্ছে। আমি এবার খুব ভালোভাবে গোটা বাড়ি ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমার নজরে পড়ল প্রথম যে মহিলা বিধবা হয়েছিল, যাকে ঘিরে সকল রহস্য ঘনীভূত হয়েছে এবং যার স্বপ্নে সেই বৃদ্ধা এসে অভিসম্পাত করেছিল, অর্থাৎ সেই রমণী বসুমতী।
অকালে স্বামী সুখ হারিয়ে মেয়েটার মস্তিষ্ক কিছুটা বিকৃত হয়ে গিয়েছিল। আমি দেখলাম কক্ষের মধ্যে সে একাকী শয্যায় বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে আর বলছে, সব দোষ আমার, আর কারণ না। এই পরিবারে যা কিছু ঘটছে তার জন্য দায়ী কেবলমাত্র আমি। সেই দিন যে কি কুক্ষণে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, ওই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, ভগবান জানে কেন। বসুমতী যে আসলে ঠিক কি বলছে, সে কোন জঙ্গলের কথা বলছে, কোন মন্দিরের প্রবেশের কথা বলছে, তার কিছুই আমার মাথায় ঢুকলো না। তবে আমি এটুকু পরিষ্কার বুঝলাম যে এই মেয়েটি অনেক কিছু জানে এই সমস্যার ব্যাপারে। এতদূর অবধি বলে তারানাথ তান্ত্রিক কিছু সময়ের জন্য একটু থামলেন। তিনি বড় উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন বাইরের দিকে। আমি আর কিশোরী একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করলাম। আমাদের পানে চেয়ে তারানাথ তান্ত্রিক বেশ উসখুস করে বললেন, তোমরা একটু বসো হে। আমি ভিতর বাড়ি থেকে একবার গড়গড়াটা সেজে আনি ভালো করে। তামাক ছাড়া গল্পের আসর একেবারেই জমছে না। এই কথা বলে তারানাথ তান্ত্রিক উঠে সোজা চলে গেলেন কক্ষের অভ্যন্তরে। আমি আর কিশোরী একভাবে তাকিয়ে রইলাম বাইরের পানে। রান্নাঘর থেকে ভেসে এলো সুস্বাদু সব গন্ধ। কিছুটা সময়ের অপেক্ষা, আর তারপরেই দেখলাম ঠাকুরমশাই গড়গড়া হাতে নিয়ে এসে বসলেন আমাদের ঠিক সম্মুখ ভাগে নিজ স্থানে। তারপর গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে একটা লম্বা শুকটান দিয়ে দু চোখ বুজে গল গল করে বেশ কিছুটা ধোঁয়া ছেড়ে বললেন, যাই বলো হে কিশোরী, গড়গড়া ছাড়া তামাক সেবন করাই বৃথা। গড়গড়ার মাধ্যমে তামাক খাওয়ার একটা আলাদাই মজা আছে, একটা অদ্ভুত আমেজ আছে, যা তোমাদের ওই অত্যাধুনিক সিগারেট দিতে অক্ষম। আমি আর কিশোরী কিছুটা সৌজন্যমূলক হাসি উপহার দিলাম। ঠাকুরমশাইয়ের তামাক সেবন সমাপ্ত হলে তিনি পুনরায় গল্প বলায় মনোনিবেশ করলেন। দেখতে দেখতে বেলা বেশ অনেকখানি হয়ে গেল। সময় এগিয়ে চলল তার নিজের দুরন্ত গতিতে। দুপুর বেলায় আমার ডাক পড়ল মধ্যাহ্ন ভোজনের সময়। স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমি উপস্থিত হলাম সেনবাড়ির অন্দরমহলে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের আরও অনেকেই। এবার আমার সাথে পরিচয় হলো সেনবাড়ির প্রধান কর্তা অমূল্যভূষণ বাবুর সাথে। রন্ধনশালা থেকে এক এক করে বিভিন্ন পদ আসতে লাগলো আমাদের সম্মুখে। কাঁসার থালার উপর বিছানো কলা পাতায় চূড়ো করে রাখা সাদা ধবধবে লম্বা লম্বা জালের ভাত, উষ্ণ ধুমায়িত ভাতের উপর কিছুটা খাঁটি ঘরোয়া পদ্ধতিতে নিমিত্ত ঘি, সে এক অপূর্ব অতুলনীয় মন মাতানো সুগন্ধের সৃষ্টি করেছিল। সাথে ছিল বিউলির ডাল, পোস্ত, মাছ, চাটনি, মিষ্টান্ন, রাবড়ি ও আরও নানান রকমের ফল। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে তারা আমার জন্য নির্ধারিত অতিথিশালার কক্ষটি দেখিয়ে দিলেন। অমূল্যভূষণ বাবুর সাথে কিছু গল্প গুজব ও প্রয়োজনীয় কথা বলে মেনকা দেবীর হাতে বানানো একখানি পান মুখে ভরে তা চিবোতে চিবোতে আমি এবার শয়ন কক্ষের দিকে রওনা দিলাম। বিশ্রামের একটু প্রয়োজন ছিল আমার। তাছাড়াও আমি মনস্থির করেছিলাম গভীর রাতে একটিবার ধ্যান করব মধুসুন্দরী দেবীর। এই বিষয়ে একমাত্র দেবী আমায় সহায়তা করতে পারেন। এই ভেবে আমি এবার সময় অপচয় না করে বিছানার মধ্যে উঠে এলাম। বালিশে মাথা রাখতেই ঘুমে আমার দু চোখ প্রায় বুজে এলো। দু চোখের পাতায় ঘুম নেমে এসেছে আচমকা। এমন সময় এক তীব্র সমবেত কর্কশ চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। ধড়ফড় করে কোনো রকমে উঠে বসলাম আমি, আর তাতেই যা দেখলাম তাতে আমার বুকের হৃদস্পন্দনের মাত্রা নিজে থেকেই কয়েক গুণ বেড়ে গেল তড়িৎ গতিতে। তারানাথ তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই কিশোরী অধৈর্য হয়ে বলে উঠল, কেন কেন ঠাকুরমশাই,
ঘুম ভাঙতেই কি এমন দৃশ্য আপনি দেখলেন যার কারণে আপনার অমন শারীরিক অবস্থা হলো? বিছানার মধ্যে উঠে বসতেই আমার চোখ গেল পাশের খোলা জানলার দিকে। কি বলবো তোমাদের, সেদিকে তাকাতেই আমি যা দেখলাম তাতে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। জানলা দিয়ে যে বিশাল বৃহৎ ছাতিম গাছটা দেখা যায়, সেটা যেন কালো হয়ে গেছে অজস্র অগণিত বড় বড় দাঁড় কাকে। এক আধটা কাক নয় হে, শত শত হাজার হাজার কাক কোথা থেকে উড়ে এসে একসাথে জমাট বেঁধেছে যেন ওই গাছের বিবিধ ডালে। শুধুমাত্র গাছেই নয়, আরো অনেক দাঁড় কাক যত্রতত্র উড়ে বেড়াচ্ছে গাছের ঠিক উপরিভাগের ঊর্ধ্ব অংশে। একবার ভালো করে সেই পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করো তোমরা। তোমাদের সম্মুখে যদি অত কাক একসাথে এসে উপস্থিত হয়, তাহলে ঠিক কেমন অবস্থা হবে তা নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। প্রতিটা পাখির চোখ সম্পূর্ণ লাল, এক কথায় যাকে বলে টকটকে গাঢ় লাল। প্রতিটা পাখির দৃষ্টি যেন আমার প্রতি নিবদ্ধ, তারা যেন পলকহীনভাবে তাকিয়ে আছে আমার দিকে, নজর রেখেছে আমার প্রতি। বিষয়টা মনে মনে ভাবতেই আমার গাটা শিরশির করে উঠল। একটা অদ্ভুত বিজাতীয় গন্ধ আমার নাকে এসে ঠেকল। গোটা বিষয়টা আর সহ্য করতে পারছিলাম না আমি। কেমন যেন পাগল পাগল লাগছিল আমার। কাকগুলোর সেই শানিত দৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে আমি দড়াম শব্দে বন্ধ করে দিলাম জানলার কপাট। কেমন যেন একটা ঘোর লেগে গেল আমার। কখন যে পুনরায় ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও টের পেলাম না। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। স্বপ্ন? কি স্বপ্ন দেখলেন ঠাকুর মশাই? ভয়ানক কোনো কিছু কি? ভয়ানক বলে ভয়ানক। স্বপ্নের মধ্যে আমি দেখলাম এক অজানা অপরিচিত গহীন বনের মধ্যে আমি গিয়ে পৌঁছেছি। আমার চারপাশ জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সব পাহাড়ি গাছের দল। অন্ধকারের মায়াবী চাদর যেন শামিয়ানার মতো ধীরে ধীরে নেমে আসছে চরাচর জুড়ে। আমি দেখলাম আমার সামনে একটা ছোটখাটো মন্দির রয়েছে। সেই মন্দির থেকে ক্রমাগত ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। আমি বিহবল দৃষ্টিতে চেয়ে রইলাম মন্দিরের পানে। সেই বোঁটকা গন্ধটা আমার নাকে এলো আবার। মন্দিরের গর্ভগৃহ থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। অন্ধকারের মধ্যে চোখ সয়ে যেতেই আমি পরিষ্কারভাবে দেখলাম তাকে। বৃদ্ধার মাথা ভর্তি শনের মতন সাদা চুল, তার গায়ের রং মরা মাছের মতোই বিবর্ণ এবং ফ্যাকাশে। তিনি শীর্ণকায় ও অত্যধিক দীর্ঘকায়। তার গায়ে কোনরূপ অলঙ্কারাদি নেই। পুরনো মলিন বস্ত্র পরিধান করে আছেন তিনি। তার চক্ষুদ্বয় সবচেয়ে ভয়ঙ্কর, যেন গনগনে আগুনের তাপ বের হচ্ছে তার দুই অক্ষিকোটর থেকে। তিনি যে অত্যন্ত ক্রোধিত হয়ে আছেন তা বোধগম্য হয় খুব সহজেই। তার নাসিকা অত্যন্ত দীর্ঘ ও বক্র। মুখ খুলতেই দেখলাম তার তীক্ষ্ণ দাঁতের মধ্যে কয়েকটি পড়ে গেছে। আসলে তাকে পুরোপুরি ফোকলা মনে হয়। তার কান দুটি কুৎসিত ও অসম আকার বিশিষ্ট। সেই বীভৎস দর্শনা বৃদ্ধা এক জটিল হাসি হেসে উঠল। তার সেই অট্টহাসিতে নৈশকালীন বন্য পরিবেশ যেন এক ভয়ালো রূপ ধারণ করল। কিছুটা সময় পর তার হাসি থামলে তিনি এবার ফ্যাঁস ফ্যাঁসে গলায় আমার উদ্দেশ্যে বললেন, কিরে, শেষমেশ তুই এলি নাকি? এই বাড়ির বউ বসুমতির উপরে আমি অত্যন্ত ক্রোধিত হয়ে রয়েছি। সে যা করেছে তা অন্যায়, সেই কারণেই আমি অভিশপ্ত করেছি তাকে এবং তাহার গোটা পরিবারকে। আমি যথেষ্ট কুপিত হয়েছি তার উপরে। তুই নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা, চলে যা বলছি, না হলে মৃত্যুর করাল গ্রাস তোকেও গিলে খাবে। কেউ রেহাই পাবি না।
কেউ না, কেউ রেহাই পাবি না, কেউ না। স্বপ্নে আর কিছুই দেখতে পেলাম না আমি। সে বৃদ্ধা যেন বাতাসের সাথে মিলিয়ে গেলেন সম্পূর্ণরূপে। ঘুম ভেঙে যেতেই উঠে বসলাম আমি। টের পেলাম আমার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেশ কিছুটা জল একসাথে পান করে বুকের বাম দিকটায় আলতো করে হাত দিয়ে স্পর্শ করলাম। আমি স্বপ্নের মাধ্যমে যা যা দেখলাম তার কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, তবে সবটা বুঝতে পারিনি তখনও। আমি ঠিক করলাম বসুমতীর সাথে আমাকে একাকে কিছু কথা বলতে হবে। সেই কারণেই আমি মেনকা দেবীর কাছে অনুমতি নিয়ে বসুমতীর কক্ষে এসে প্রবেশ করলাম। আমাকে দেখা মাত্রই বসুমতী মাথার ঘোমটার আস্তরণ টেনে আমায় নত হয়ে প্রণাম করল। আমি তাকে আশীর্বাদ করে বললাম, থাক থাক মা, মাগো, সত্যি তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন এই কামনা করি। আচ্ছা বসুমতী, তোমার সাথে আমার অত্যন্ত জরুরি প্রয়োজনীয় কিছু কথা আছে। দেখো মা, আমি জানি এই বাড়ির সাথে কোনো কিছু অঘটন ঘটেছে, আর যা ঘটেছে তা মোটেও শুভ কিছু নয়। আমার স্থির বিশ্বাস এই বিষয়ে তুমি একমাত্র অনেক কিছু জানো যা আমায় বলতে পারো। কোনো ভয় নেই তোমার। বলো বসুমতী, বলো কি ঘটেছিল সেদিন ওই পাহাড়ি বনের মন্দিরে। কোনো কিছু গোপন করো না, না হলে এই মৃত্যু ঝড় কিন্তু থামবে না কিছুতেই। এই সহজপুরের সেন পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে পুরুষের অভাবে। বলো বলো মাগো, মাগো বলো, যা যা ঘটেছিল তার আগাগোড়া বিশ্লেষণ করো আমায়। যাবতীয় কুণ্ঠাবোধ ত্যাগ করে মুখ খুলল এবার মেয়েটি। ধীরে ধীরে সে বলে চলল, সেদিন সেই পাহাড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করে আনমনে প্রজাপতিদের সাথে খেলতে খেলতে সে পৌঁছে গিয়েছিল একেবারে জঙ্গলের মধ্যবর্তী অংশে। সে ফিরে আসতেই যাবে, ঠিক এমন সময় তার নজরে পড়ে একটি পরিত্যক্ত ছোটখাটো ভাঙা মন্দির। সেখানে গিয়ে সে বুঝতে পারে এই স্থানে বহু বছর বহুকাল কোনো মানুষের পা পড়েনি। সে কৌতূহলবশত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং তার নজরে পড়ে একটি ছোট্ট কালো পাথরের মূর্তি। সঙ্গে থাকা কয়েকটি ফুল দিয়ে সে সেই মূর্তিটিকে নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা করে এবং ঠিক তারপর থেকেই এই সকল যাবতীয় বাধা বিপত্তি ঘটতে শুরু করেছে এবং এক এক করে সেন পরিবারের পুরুষেরা প্রাণ হারাচ্ছে। আমার যা যা জানার ছিল আমি তার সবটুকু তথ্য সংগ্রহ করে নিলাম বসুমতীর কাছ থেকে। অযথার বসুমতীকে বিরক্ত করাটা উচিত হবে না এই ভেবে তার কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম এবার আমি। সন্ধ্যার অন্ধকার নেমে আসার পর রাত্রি ক্রমশ গভীর হলে নির্জন জনমানবহীন এক স্থানে এসে উপস্থিত হলাম। নিশুতি নিঝুম গ্রামীণ রাত যাকে বলে আর কি। আকাশের দিকে মুখ তুলে দেখলাম চাঁদের দেখা নাই। চাপ চাপ একদল মেঘ যেন তিলে তিলে জমতে শুরু করেছে গোটা গগনবক্ষ জুড়ে। রাতের অন্তিম প্রহরের দিকে হয়তো বৃষ্টি নামবে বোধ হয়। আমি এবার একটি গাছতলায় এসে পদ্মা আসনে বসে দেবীর শরণাপন্ন হলাম। কতক্ষণ সময় ধ্যানে মগ্ন ছিলাম তা সঠিকভাবে বলতে পারি না। আচমকাই দেবী আমার বন্ধ আঁখি যুগলের সম্মুখে উপস্থিত হলেন। আমি দেখলাম এক মোহময়ী মনোমুগ্ধকর হাসি হাসছেন তিনি। হাসতে হাসতে তিনি আমার উদ্দেশ্যে বললেন, ধুর পাগল, মা কি কখনো সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন রে? পারে না তারানাথ, পারে না। হ্যাঁ, এটা সত্যি যে বসুমতী কিছুটা ভুল কাজ করে ফেলেছে। ওই মূর্তি সম্পর্কে সব কিছু না জেনে, বিচার বিশ্লেষণ না করে দুম করে তাকে তার বেদি থেকে তুলে অঙ্গের পরিহিত অপরিচ্ছন্ন পরিষ্কারহীন জামা কাপড় দিয়ে মুছামুছি করে, এমনকি উপযুক্ত সঠিক মন্ত্র ব্যতীত তাকে আরাধনা করে সে সত্যিই কিছুটা ভুল করে ফেলেছে। আয় তারানাথ, তুই মন্দিরে আয়,
সঠিক বিধিসম্মতভাবে নিয়ম নিষ্ঠা মেনে ভক্তিযুক্ত মনে দেবীর পূজা কর, তাতেই প্রসন্ন হবেন তিনি। আর একবার দেবী প্রসন্ন হলে তখন এই প্রাণঘাতী অভিশাপ তিনি খণ্ডন করবেন নিজে থেকেই। তার মানে ঠাকুরমশাই, সেই বৃদ্ধা আসলে কোনো সাধারণ বৃদ্ধা ছিলেন না, তিনি আদতে ছিলেন কোনো এক দেবী। কিশোরীর এই প্রশ্ন শুনে তারানাথ তান্ত্রিক এবার মৃদু হেসে জবাব দিলেন, গো কিশোরী, একেবারে ঠিক ধরেছ তুমি। সেই বৃদ্ধা আসলে কোনো সাধারণ মানবী ছিলেন না, প্রকৃতপক্ষে তিনি ছিলেন হিন্দু ধর্মের এক ভয়ঙ্করী দেবী। কিশোরীর ধৈর্য চিরকালই বড় বেশি কম। ঈশ্বর বুঝিয়ে তার দেহে ধৈর্য নামক উপাদানটি দিতে পুরোপুরি ভুলে গিয়েছিলেন। তাই তো সে ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই ফের প্রশ্ন করল, তা ঠাকুরমশাই, সেই বৃদ্ধা আসলে কোন দেবী ছিলেন? কিশোরীর কথা এবার খানিকটা চটে গেলেন তারানাথ তান্ত্রিক। মেজাজ হারিয়ে তিনি বললেন, এই হচ্ছে তোমার সবচেয়ে বড় দোষ কিশোরী। এতটুকু ধৈর্য নেই তোমার শরীরে, অতি অল্পেই অধৈর্য হয়ে পড়ো। সেই দেবীর নাম এখনই ঘোষণা করে দিলে গল্প শোনার মজাটাই যে নষ্ট হয়ে যাবে পুরোপুরি। তা বরং ক্রমশ প্রকাশ্য থাকাই ভালো। আর কিছুটা সময় যাওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সেই দেবী আসলে ঠিক কে ছিলেন। কিশোরী আরও কোনো কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই আমি তার হাতখানা শক্ত করে চেপে ধরে তাকে বাধা প্রদান করলাম। অবস্থা বেগতিক দেখে সব দিক সামাল দেওয়ার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠলাম আমি। রেগে মেগে শেষমেশ ঠাকুরমশাই যদি গল্পের আসর অসমাপ্ত পর্যায়ে ফেলে রেখে উঠে চলে যান, এই ভয়ে আমি তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়ে করুণ সুরে বললাম, আপনি ওর কথা বাদ দিন না ঠাকুরমশাই, জানেনই তো ওরকম ধারাই তো মানুষ। আপনি বরং আপনার মতন করে কাহিনীটা বলতে থাকুন, আমরা তা মন দিয়ে শুনছি। ধ্যান ভঙ্গ করে আমি আবার ফিরে এলাম সেনবাড়ির ভিতর। রাতের যেটুকু প্রহর বাকি ছিল তা একটু ঘুমিয়ে নিলাম। হালকা বৃষ্টিপাতও হলো বোধহয়। পরদিন খুব সকাল সকাল উঠে আমি রওনা দিলাম সহজপুরের কোল ঘেঁষে থাকা বিশাল পাহাড়ি অঞ্চলের পথে। হাঁটতে হাঁটতে আমি একসময় এসে পৌঁছলাম পাহাড়ের ঠিক পাদদেশে। আমার পরমেশ্বর কাল ভৈরবকে স্মরণ করে এবং ভালোভাবে গাত্রবন্ধন করে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আমি। আগেই বসুমতীর কাছ থেকে ঠিকানা জেনে নিয়েছিলাম সেই পরিত্যক্ত মন্দিরের। অগত্যা সেই পথে বাধ্য ছেলের মতো হাঁটা লাগালাম। গোটা বিষয়টা একবার আমাকে নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, তারপর যা করার আমিই করব। ঠাকুরমশাই, আপনিও তাহলে সেই বনের মধ্যে গেলেন? হ্যাঁ, গেলাম। আর শুধু গেলামই না, সেই বনের একেবারে গভীরে প্রবেশ করে সেই পুরনো পরিত্যক্ত ভাঙা মন্দিরের হদিশও পেলাম বটে। তা সেই মন্দিরের ভিতর প্রবেশ করে আপনি কি দেখলেন? মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আমি দেখলাম মন্দিরের ঠিক মাঝখানে একটি উঁচু মতন বেদি। বেদির উপর রাখা রয়েছে একটি কালো পাথরের মূর্তি। আমি বুঝলাম এর কথাই তবে বলেছিল বসুমতী। আমি এবার সেই মূর্তিটিকে স্পর্শ না করে দূর থেকেই ভালোভাবে খুঁটিয়ে দেখতে লাগলাম। মাত্র কিছুটা সময়ের মধ্যেই আমার বোধগম্য হলো এই মূর্তিটি আসলে কোন দেবীর। যা আন্দাজ করেছিলাম ঠিক তাই ঘটেছে। তবে আমি এবার দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। সহজপুরের সেন বাড়িতে ফিরে এসে অমূল্যভূষণ বাবু ও মেনকা দেবীকে ডেকে এক আলোচনা সভায় বসলাম। বলুন ঠাকুর মশাই, কি জন্য এমন জরুরি তলব করে আমাদের এই কক্ষে ডেকে আনলেন? কোনো কিছু কি বুঝতে পেরেছেন? তবে বলুন, বলুন, দয়া করে চুপ করে থাকবেন না। হ্যাঁ মেনকা দেবী, কিছুটা নয়, আমি সবটাই বুঝতে সক্ষম হয়েছি। সকল রহস্যের জট খুলে গেছে, এবার শুধু তার সমাধান করার পালা। আমার এই কথা শোনার পর এবার আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন অমূল্যভূষণ বাবু। মেনকা দেবীর মধ্যেও ছড়িয়ে পড়ল টান টান উত্তেজনা। অমূল্যভূষণ বাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, বলুন বলুন ঠাকুর মশাই, আগাগোড়া সবটা ভালো করে খোলসা করে বলুন দেখি।
এই ঘটনার সূত্রপাত আজ থেকে বেশ কয়েকদিন আগে বসুমতীর মাধ্যমে। আপনাদের গ্রামের সন্নিকটে যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের পাদদেশে বনভূমির মধ্যে একদিন একাকী প্রবেশ করে বসুমতী, খুব সম্ভবত ফল সংগ্রহ করার কাজে। তবে আনমনে হাঁটতে হাঁটতে সে একেবারে জঙ্গলের ঠিক মাঝামাঝি পর্যায়ে গিয়ে উপস্থিত হয়। সেখানে সচরাচর কোনো মানুষ প্রবেশ করে না। ওইখানে রয়েছে এক বিশেষ মন্দির। বসুমতী এবার সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। তার নজরে পড়ে একটি কালো পাথরের বিগ্রহ। 7-5 কোনো কিছু না ভেবে বসুমতী এবার করে বসে সেই মস্ত বড় মূর্খামি। সেই বিগ্রহটিকে যথাস্থান থেকে তুলে নিজের পরনের কাপড় দ্বারা তা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিনা মন্ত্রে নিজের সঙ্গে থাকা কিছু ফুল অর্পণ করে দেবীর পদতলে। এটি হয়ে দাঁড়ায় বসুমতীর জীবনে করা সবচেয়ে বড় ভুল, যা আপনাদের পরিবারের উপর এক অভিশাপের সৃষ্টি করে। দেখুন অমূল্যভূষণ বাবু, আমাদের তন্ত্রশাস্ত্রে বেশ কয়েকজন আরাধ্যা দেবদেবী রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত উগ্র প্রকৃতির। তাদের খুব সাবধানে, অত্যন্ত মনোযোগ সহকারে নিষ্ঠা ভরে পূজা অর্চনা করা হয়। সামান্য ভুল ত্রুটি হলে অনর্থ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের মধ্যে একজন অন্যতম হলেন এই দেবী ধূমাবতী। ধূমাবতীর নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। ধূমাবতী হলেন 10 মহাবিদ্যার একজন অন্যতম মহাবিদ্যা। বিবিধ পুরাণে এনার নানা রূপ বর্ণনা রয়েছে। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিতা এবং কাক ও চতুর্মাস ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিতা। ধূমাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাকের পৃষ্ঠে আরুড়া অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। এক কাকধ্বজ রথে বসে থাকেন দেবী ধূমাবতী। তার গায়ের রং ফ্যাকাশে। দেবী চঞ্চলা, ক্রুদ্ধা, দীর্ঘদেহী, মলিন বস্ত্র পরিহিতা, স্বামীহীনা, দন্তহীনা ও শিথিল স্তনা। তার হাতে থাকে কুলো। চোখের দৃষ্টি অত্যন্ত তীব্র এবং অন্য হাতে কম্পমান বরমুদ্রা। ক্ষুধায় তৃষ্ণায় তিনি সর্বদা কাতর। ভয়ঙ্করী এই দেবী সব সময় কলহপ্রিয়া। একদিন কৈলাসে পার্বতী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে বারংবার মহেশ্বরের কাছে খাদ্য চান। শেষমেশ ক্ষুধার জ্বালায় ক্ষিপ্ত হয়ে মহেশ্বরকেই গ্রাস করে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গেই দেবীর দেহ থেকে বেরিয়ে আসে অনন্ত বিস্তৃত ধোঁয়া। সেই ধোঁয়ায় বিবর্ণ হয়ে যান দেবী পার্বতী। ধোঁয়ায় আবৃত তার দেহ হতে ভগবান শিব বের হয়ে বললেন, তুমি যখন ক্ষুধায় আমাকে গ্রাস করেছ, তখন তুমি বিধবা হলে। এই বিধবা বেশে তুমি ধূমাবতী নামে শিবহীন অবস্থায় পূজিতা হবে। এই দেবীকে আরাধনা করার কয়েকটি বিশেষ পদ্ধতি রয়েছে এবং ইনি মূলত সাধারণ গৃহস্থের হাত থেকে পূজা নেন না। রাত্রিকালে শ্মশান ক্ষেত্রে পূজককে ধূমাবতী দেবীর আরাধনা করতে হয় নগ্ন গাত্রে। কেবলমাত্র কৌপিন পরিধান করে দেবীর পূজা করা হয়ে থাকে। কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি ধূমাবতী দেবীর পূজা করার পক্ষে সবচেয়ে উপযুক্ত সময়। পূজককে পুজোর সারা দিন সারা রাত উপবাস করে মৌনী থাকতে হয়। এছাড়াও তাদের শ্মশান, গভীর বনভূমি বা কোনো নির্জন স্থানে ভিজে কাপড়ের পাগড়ি মাথায় দিয়ে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করতে হয়। মূলত এমনটাই নিয়ম। ধূমাবতী দেবীর মূল মন্ত্রটি হল ধূ ধূ ধূমাবতী স্বাহা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, এই সকল নিয়ম রীতিনীতি মন্ত্রপাঠ কোনোটার সামান্যতম কিছুই পালিত হয়নি। সেই কারণেই দেবী অত্যধিক কুপিত হয়েছেন বসুমতীর উপর এবং তিনি রাগের মাথায় অভিশাপ দিয়ে বসেছেন গোটা সেনবাড়ির পুরুষদের। দেবীর বাহন হলো কাক। সেই কারণেই আমি এখানে আসার পর থেকে অনবরত লক্ষ্য করেছি যে আপনাদের বাড়ির চারপাশে অত্যধিক কাক বিচরণ করছে। আমার এই সকল কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেল মেনকা দেবী এবং অমূল্যভূষণ বাবু। অবশ্য ঘাবড়ে যাওয়াটাই ঠিক ছিল এবং খুবই স্বাভাবিক। আমি লক্ষ্য করলাম মেনকা দেবী বসুমতীর উপর কিছুটা চটে গেলেন। আমি এবার অনুরোধের সুরে বললাম, মেনকা দেবী, আপনার কাছে আমার কিন্তু একটি অনুরোধ রয়েছে। চিচি,
এ কি কথা বলছেন আপনি? অনুরোধ নয়, আদেশ বলুন। ঠাকুর মশাই, বলুন কি আদেশ আছে আপনার? আমার অনুরোধ এটাই যে আপনি কিন্তু বসুমতীকে এই বিষয়ে কিছু বলবেন না, কোনো শাস্তি দেবেন না। অজান্তে ভুল করে ফেলেছে মেয়েটা। সে যদি ঘুণাক্ষরেও জানতো যে ওই ভুলের মাসুল এইভাবে তাকে দিতে হবে, তাহলে সে কখনোই এই কাজ করতো না। একবারটি মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে দেখুন, সে কিন্তু তার স্বামীকেও হারিয়েছে নিজের মহা ভুলের ফলস্বরূপ। এমনিতে সে যথেষ্টই আত্মগ্লানিতে ভুগছে, মানসিকভাবেও অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই দয়া করে মেয়েটাকে আর অসহায় করে দেবেন না। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুর মশাই, এ বিষয়ে মেয়েটাকে বিন্দু বিসর্গ আমরা কেউ কোনো কথা শোনাবো না। তবে ঠাকুর মশাই, আপনাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এবারই সকল পুরুষদের প্রাণ এখন আপনাদের হাতে। ঠাকুর মশাই, আপনার যা কিছু দরকার সব আমাদের বলুন, শুধু এই বিপদ থেকে উদ্ধার করুন যেভাবেই হোক। দেবীকে তুষ্ট করুন। একমাত্র আপনি পারেন দেবীকে পুনরায় সন্তুষ্ট করতে। আমি আমার সাধ্য মতন সব রকমের চেষ্টা করব, সে কথা আপনাদের দিচ্ছি। আশা করি দেবীকে প্রসন্ন করতে আমি সক্ষম হব। কিশোরী এবার একটা শুকনো ঢোক গিলে নিয়ে বলল, তারপর তারপর ঠাকুরমশাই কি করলেন আপনি? ওই বৃদ্ধা তবে আসলে দেবী ধূমাবতী ছিলেন? আচ্ছা, আপনি দেবীকে শেষমেশ সন্তুষ্ট করলেন কি উপায়? ও মা, কি উপায়ে সন্তুষ্ট করব আবার? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হন, তাকে তো সেই ফুলই নিবেদন করতেই হবে। অর্থাৎ আমি পরদিন সারাক্ষণ উপবাসে থেকে গভীর রাতে একাকী হাঁটা লাগালাম পাহাড়ি বনের দিকে। নির্জন নিশুতি রাত যাকে বলে আর কি। চারিদিক সম্পূর্ণ অন্ধকার, থমথমে, কোথাও বিন্দুমাত্র কোনো আওয়াজ নেই। যেন বনের সমস্ত জীবজন্তু, পশু পাখি সবাই গভীর নিদ্রায় মগ্ন হয়েছে। মাঝে মধ্যে আমার এমনটাও মনে হলো আমি যেন সাক্ষাৎ কোনো মৃত্যুপুরীর ভিতর প্রবেশ করেছি। জীবন্ত প্রাণী বলতে আছি কেবলমাত্র আমি একা। সেদিকে আর বিশেষ ভ্রুক্ষেপ না দিয়ে আমি এবার সেই মন্দিরের মধ্যেই প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহে ঢোকা মাত্রই আমার নাকে এলো সেই উৎকট বিশ্রী কটু গন্ধটা। আমি দেবীর বীজ মন্ত্র পাঠ করলাম, তারপর করজোড়ে নত মস্তকে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুনরায় তাকে প্রতিষ্ঠিত করলাম তার নিজ স্থানে। এরপর সারা রাত ব্যাপী চলল পূজা পাঠ, ওম, যজ্ঞ, আরতি ইত্যাদি ইত্যাদি। মাঝের এক সময় আমার মনে হলো কয়েকটা ক্ষুধার্ত সাপদ যেন এসে উপস্থিত হলো মন্দির চত্বরে। তবে পূজা পাঠ থেকে আমি কিছুতেই মন সরালাম না। পূজা অর্চনা যখন প্রায় শেষের মুখে, ভোরের আলো প্রায় ফুটবো হয়ে এসেছে, পূবের আকাশে ঠিক এমন সময় আমি খেয়াল করলাম কোথা থেকে এক পাল কাক উড়ে এসে বসলো মন্দিরের চারপাশে। কর্কশভাবে ডাকতে শুরু করলো তারা একে একে। এবার সমগ্র চত্বর জুড়ে একটা অদ্ভুত ধোঁয়াশা যেন আবর্তিত হলো। আমি এবার বাইরের পানে চেয়ে দেখলাম আমার স্বপ্নে দেখা সেই বৃদ্ধা উপস্থিত হয়েছেন সেই স্থানে। এবার স্বচক্ষে দেবী ধূমাবতীকে দেখলাম আমি। ভক্তিতে আমার দুই হাত আপনা হতেই একত্রিত হয়ে গেল। আমি দেবীর উদ্দেশ্যে কাতর স্বরে অনুনয়ের সুরে বললাম, মাগো, হে মা ধূমাবতী, তুমি তোমার অভিশাপ তুলে নাও মা। বসুমতী নিজের অজান্তে একটি ভুল করে ফেলেছিল, কিন্তু সেই ভুলের শাস্তি তার গোটা শ্বশুর বাড়ির সকলকে ভোগ করতে হচ্ছে। মাগো, তোমার কাছ থেকে কি এইটা আশা করা যায়? তুমি তোমার অভিশাপ খণ্ডন করো মা। মা, সহজপুরের সেন বংশকে আবার আগের মতন সম্পূর্ণ স্বাভাবিক করে দাও। দয়া করো, দয়া করো মাগো, দয়া করো। ঠাকুরমশাই, দেবী কি আপনার কথা শুনলেন? আমার এই প্রশ্নে তারানাথ তান্ত্রিক এবার কিছুটা হেসে উত্তর দিলেন, সন্তানের কথা মা শুনবে না তাই কি হয় গো? আমি দেখলাম দেবী আমার দিকে তাকিয়ে মিঠি মিঠি হাসছেন। তারপর তিনি বললেন, তথাস্তু, আমি আমার অভিশাপ তুলে নিলাম।
আজ থেকে সেন পরিবার আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেল। সেন পরিবারের আর কোনো যুবক সদস্যের অকাল পতন ঘটবে না, এই কথা আমি তোকে দিলাম। তাদের স্ত্রীদেরকেও আর অকালে বিধবা হতে হবে না। সত্যি তারানাথ, তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিলি। আজ একজনের করা ভুলের মাসুল দিতে হচ্ছিল সকলকে, যেটা মোটেও ঠিক কথা নয়। দেবী এবার সেই ধোঁয়ার সাথে মিলিয়ে গেলেন। তার বাহনরূপী সকল পক্ষীও উড়ে গেল এবার যত্রতত্র। পুজো সমাপ্ত করে আমি সেই পাহাড় ছেড়ে ধীরে ধীরে নেমে এলাম ধরাতলে। অমূল্যভূষণ বাবু এবং মেনকা দেবীকে খুশির সংবাদখানি দিয়ে আমি রওনা দিয়েছিলাম আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। তোমরা তো ভালো করেই জানো যে সমস্যা মিটে গেলে, আমার প্রয়োজন ফুরিয়ে এলে আমি আর সেখানে বেশিক্ষণ থাকি না। অগত্যা আমি সহজপুর ছেড়ে বাড়ি ফিরে এলাম। তাই কি হে ভায়া কিশোরী, আজকের মতন তো গল্প শেষ হলো, এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আমরা এলাম তাহলে। এসো এসো তোমরা, তবে সাবধানে যেও কিন্তু। আবার এসো। আমি আর কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে বেরিয়ে এলাম গুটি গুটি পায়ে।